বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সরকারি কর্মচারী হিসেবে রিটার্ন দাখিল করবেন। রিটার্ন দাখিলের অত্যন্ত সহজ মাধ্যমটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর দেরি নয়, চলুন বন্ধুরা শুরু করা যায়। বন্ধুরা, আমি গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। ক্লিক করে আপনারা এই সার্চ বারে টাইপ করবেন যে eReturn। এটা টাইপ করে আপনারা কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। আপনারা এই eReturn-এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা eReturn দেখতে পাচ্ছেন। আমি eReturn-এর উপর ক্লিক করলাম। তারপর এখানে আপনারা আপনাদের 3 নাম্বার দিবেন। আমি আমার 3 নাম্বার দিচ্ছি। তারপর আপনারা আপনাদের পাসওয়ার্ড দিবেন। আর এখানে দিবেন ক্যাপচা এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন। এই ক্যাপচাটা এখানে আপনারা হুবহু টাইপ করবেন। তারপর আপনারা সাইন ইনে ক্লিক করবেন। এখানে আপনার নাম দেখাবে এবং আপনার ছবিও শো করবে। এরকম ইন্টারফেস আপনারা পাবেন। তারপর আপনারা ক্লিক করবেন এ ডিটেল রিটার্ন। আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেলফ। আমি যদি ড্রপ ডাউনের আরতে ক্লিক করি, দেখেন বন্ধুরা শুধু সেলফে আছে। আর অ্যাসেসমেন্ট ইয়ার অর্থাৎ মূল্যায়ন বর্ষ 2023-24। আর ইনকাম ইয়ার আমাদের যে আয় বর্ষ সেটা হচ্ছে 2022-2023। এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশনড ইনকাম ইয়ার অর্থাৎ আপনার আয় থেকে কি করযোগ্য, আপনার ইনকাম থেকে কি করযোগ্য আয় হয়। যেহেতু আপনি বেতন পান, আপনার বেতনটাও করযোগ্য আয় এবং আপনি যে বোনাস পান সে বোনাসটাও করযোগ্য আয়। এ কারণে এখানে এস দিতে হবে। আর এখানে বলছে এনি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সেমটেড ফ্রম ট্যাক্স অর্থাৎ আপনার ইনকাম কি সম্পূর্ণরূপে ট্যাক্স মুক্ত না। আমাদের যেহেতু আমরা বেতন পাই এবং বোনাস পাই, তাই আমাদের ইনকামটা সম্পূর্ণ ট্যাক্স মুক্ত নয়, তাই এখানে নো দিতে হবে। বন্ধুরা, এখানে রেসিডেন্ট স্ট্যাটাস, যারা বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশে বসবাস করেন তারা অবশ্যই এখানে রেসিডেন্ট সিলেক্ট করবেন। আর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। যেহেতু আমি সরকারি কর্মচারী, তাই আমি কর্মচারী হিসেবে আমার ইনকামটা হয়, তাই আমি এখানে ইনকামটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। এডিশনাল ইনফরমেশন, লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম। এখানে এই ড্রপডাউনের অর্থ আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন আর অন্যান্য সিটি কর্পোরেশন এখনও অ্যাড হয়নি। তাই যেহেতু আমি রাজশাহী সিটি কর্পোরেশনের আন্ডারে আর রাজশাহী সিটি কর্পোরেশন এখানে নেই, তাই আমি এখানে দিলাম আদার সিটি কর্পোরেশন। আপনারা যদি ঢাকা সিটি কর্পোরেশন বা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে হন আপনারা সেটা সিলেক্ট করবেন। আমি যেহেতু এই তিনটার একটির মধ্যে পড়ছি না, আমি রাজশাহী সিটি কর্পোরেশনের, তাই আদার সিটি রাজশাহী সিটি কর্পোরেশন এখানে এখনও অন্তর্ভুক্ত হয়নি, তাই আমি আদার সিটি কর্পোরেশন সিলেক্ট করলাম। আর এখানে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্ট, এখানে বলতেছে বন্ধুরা আপনি কি কোনো মানে ইনভেস্ট করেন, আপনার যে ইনকামটা হয় সেখান থেকে আপনার কি ইনভেস্ট আছে? অবশ্যই আছে বন্ধুরা। আমাদের অনেকেরই আমরা জিপিএফে টাকা কাটাই বা কল্যাণ তহবিলে আমাদের কর্তন হয়, আবার অনেকে আমরা অন্য ব্যাংকে ডিপিএস থাকে আমাদের, তাই এখানে আমাদেরকে এস দিতে হবে। যেহেতু আমাদের ইনভেস্ট আছে, সরকারি কর্মচারী হিসাবে কল্যাণ তহবিলে আমাদের কর্তন হয় এবং আমরা জিপিএফ কাটাই বা অনেকের অন্য ব্যাংকেও অ্যাকাউন্ট থাকে, তাই আমি এখানে এস দিলাম। আর এখানে শেয়ার হোল্ডার, যদি কারো শেয়ার হোল্ডার থাকে তো এস দিবেন, আমার যেহেতু নাই আমি নো দিলাম। এখানে বলছে বন্ধু আপনার সম্পদ কি 40 লাখ টাকার উপরে? না, আমার যেহেতু 40 লাখ টাকার উপরে না, নো দিলাম। আমার কোনো মোটর কার নাই, নো দিলাম। এগুলো আমার নাই, এগুলো আমি নো দিয়ে গেলাম।
আর এখন আপনারা এই সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এখন বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট টাইপ, আপনি কী ধরনের কর্মচারী। এখানে আপনারা যদি ক্লিক করে দেখেন যাদের বেতনটা যে গভর্নমেন্ট পে স্কেল, এখানে যাদের আইবাসের মাধ্যমে বেতনটা হয় সেটা। আমার যেহেতু আইবাসের মাধ্যমে হয় না, আমার ব্যাংকে মানে ইএফটি এর মাধ্যমে হয়, তাই আমি এটা সিলেক্ট করলাম যে গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট নট থ্রু আইবাস প্লাস প্লাস। আপনার যেটা সেটা আপনি সিলেক্ট করবেন। আর এখানে নামটা অটোমেটিক্যালি শো করবে, আপনি লিখতে হবে না। ডেজিগনেশন, এখানে যদি আপনি ডেজিগনেশন দিতেছেন, আপনার যে ডেজিগনেশন সেটা আপনি দিবেন। আর আপনার যে মানে বেসিক, আপনার যে বেসিকটা সে বেসিকটাকে আপনি 12 দিয়ে গুণ করবেন, অর্থাৎ 12 মাসের যে বেসিক, 1 বছরের আপনার যে মূল বেতন সেটা এখানে দিবেন। আর 1 বছরে আপনি যে বাড়ি ভাড়া পেয়েছেন সেটা দিবেন এখানে। 1 বছরে আপনি যে মেডিকেল অ্যালাউন্স অর্থাৎ চিকিৎসা ভাতা পেয়েছেন সেটা দিবেন। বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স অর্থাৎ নববর্ষ ভাতা পেয়েছেন সেটা এখানে দিবেন। আর আপনি যে বোনাস পেয়েছেন দুটা, আপনার যে বোনাস দুটা, সে দুটা বোনাস যোগ করে এখানে দিবেন। আর আপনার যদি কোনো সন্তান স্কুলে পড়ে আপনার শিক্ষা ভাতা পান সেটা এখানে দিবেন। এখানে আপনি ক্লিক করলে আরও অ্যাড করার সুযোগ পাবেন, যে অন্যান্য ভাতা যদি আপনি পান সেগুলো এখান থেকে অ্যাড করে দিবেন। এখানে যে আর্থিক ইনফরমেশনগুলো দেওয়া হলো এগুলো সবই 1 বছরের মূল বেতন এবং কী কী ভাতা পাই আমার টোটালটা এখানে আমি দিলাম। দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ আপনারা এখানে ক্লিক করবেন। তারপর বন্ধুরা এখানে যে ডিপোজিট পেনশন স্কিম অর্থাৎ ডিপিএস আছে। বন্ধুরা আমার যেহেতু ডাচ বাংলা ব্যাংকে একটা ডিপিএস আছে, আপনার ব্যাংকের নাম এখানে দিবেন। আর এখানে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার দিবেন। এখানে আপনি এটা মাসিক, বন্ধুরা আপনি মাসিক কত টাকা করে কাটান ব্যাংকে, আপনার কত টাকা ডিপিএস সে টাকাটা এখানে দিবেন। আপনি জিপিএফে কত টাকা কাটান, এখানে জিপিএফ অ্যাকাউন্ট নাম্বার দিবেন। আর কন্ট্রিবিউশন, এখানে যে মাসিক আপনি মাসে কত টাকা কাটান সে তথ্যটা দিবেন। অ্যাপ্রুভ বেনিফিট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, অর্থাৎ আপনি কর্মচারী কল্যাণ তহবিলে কত টাকা আপনার কাটে সেটা এখানে দিবেন। আর এখানে গ্রুপ ইন্স্যুরেন্স অ্যামাউন্ট যদি আপনার কিছু না থাকে এখানে আপনি অবশ্যই 0 দিবেন। আর যৌথ বিমা থাকলে সে টাকাটা আপনি এখানে যৌথ বিমায় কত টাকা কাটান টাকাটা এখানে উল্লেখ করবে। আমার যেহেতু যৌথ বিমা কাটে না, শুধু কল্যাণ তহবিলে কাটে, তাই আবার এখানে সেটা আপনি দিবেন। দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ আপনি এখানে ক্লিক করবেন। আপনাদের এক্সপেন্সার অর্থাৎ এখন আপনার ব্যয়ের খাতগুলো চলে আসলো। জীবনযাত্রার যে খরচ, খাদ্য মানে পোশাক, এগুলোর জন্য যে ব্যয় সারা বছরে সে ব্যয়টা এখানে দেখাবেন। আর এখানে আপনার যে আবাসন যে খরচ সে খরচটা এখানে দেখাবেন। আমি যেহেতু বাড়ি ভাড়া দিয়ে থাকি, আমার বাড়ি ভাড়া এত টাকা যায়, এটা দেখালাম। এটা এই তথ্যগুলো বাৎসরিক তথ্য, মানে 1 বছরে আপনার যে খরচটা হয় সেটা এখানে দেখাবেন। আর এখানে যাতায়াত খরচ আমি দেখালাম। তারপর বন্ধুরা এখানে আছে হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্সেস। এখানে আপনার এই যে বিদ্যুৎ বিল আছে, গ্যাস বিল আছে, ইন্টারনেট বিল আছে। এখানে আপনার যে খরচগুলো সে খরচগুলো এখানে দেখাবেন। আর আপনার যে যদি আপনার সন্তান পড়ে সে পড়া বাবদ শিক্ষার যে ব্যয় সে ব্যয়টা এখানে আপনি দেখাবেন। তো আমি এগুলো দেখাইলাম, দেখার পর আমার টোটাল এত টাকা ব্যয় হলো। এখন আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর অ্যাসেটস অ্যান্ড লাইএবিলিটিস আসলো। আপনার ব্যবসায় ক্যাপিটাল থাকলে সেটা বলবেন, মানে মূলধন থাকলে বলবেন। এখানে যে এগুলো আছে সম্পদগুলো আপনার থাকলে সেটা বলবেন। আর স্বর্ণ এখানে দেওয়া আছে, গোল্ড, ডায়মন্ড, জেমস অ্যান্ড আদার আইটেমস। কিনে থাকলে এই যে পারচেজ সিলেক্ট করবেন। আপনি এই যে উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকলে ইনহেরিটেজ সিলেক্ট করবেন। আর আপনি হয়তো গিফট পেয়ে থাকেন সে গিফট সিলেক্ট করবেন। আর পরিমাণটা এখানে সিলেক্ট করবেন, কত মানে কি পরিমাণ পেয়েছেন সেটা।
আর এখানে ইউনিট, এখানে যে বড়ি আছে, তোলা আছে, গ্রাম আছে, কিলোগ্রাম আছে, এখানে আপনি সেটা সিলেক্ট করবেন। বন্ধুরা গিফট পেলে এসে গিফটের ভ্যালু তো আমরা জানি না, বা উত্তরাধিকার সূত্রে আমরা সিলেক্ট করলেও সে ভ্যালু তো উত্তরাধিকার সূত্রের ভ্যালুটাও তো আমাদের জানার কথা নয়। কিন্তু এখানে ভ্যালু দিলেই সেটা আপনার ওই ব্যয়ের সাথে অ্যাড হয়ে যাবে। আর যেহেতু আমি গিফট পেয়েছি, এখানে ভ্যালুটা তো আমার জানা নাই, তাই আমি এখানে 0 দিলাম। আর বন্ধুরা এখানে যে আছে ফার্নিচার, ইকুইপমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক আইটেমস, আপনি যেমন আমি একটা শোকেস কিনেছি, মানে এখানে শোকেস, এটা আপনি টাইপ করে দিবেন আর এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে আপনি কিনেছেন না উত্তরাধিকার সূত্রে পেয়েছেন না গিফট পেয়েছেন সেটা। যেহেতু আমি কিনেছি তাই পারচেজ দিলাম, আর দাম কত দামটাও এখানে দিলাম। আর আমি আরেকটা কিনেছি, সেটা হল গিয়ে রেফ্রিজারেটর, ফ্রিজ, সেটাও কিনেছি, এই জন্য পারচেজ দিলাম। কয়টা? একটা। দাম কত দামটাও এখানে দিয়েছি। আরেকটা আমি কিনেছি, সেটা হলো বেড অর্থাৎ খাট, সেটাও কিনেছি, এই জন্য পারচেজ দিয়েছি এখান থেকে। আর পরিমাণ, মানে এখানে একটা, আর এখানে পরিমাণ একটা, আর এখানে আমি এর দাম কত দামটাও এখানে দিয়েছি। আর বন্ধুরা এগুলো কেনার পরও মানুষের হাতে নগদ কিছু টাকা থাকে, নগদ কত টাকা আপনার হাতে আছে সেটা এখানে আপনি দিবেন। আমার হাতে আছে 14,514 টাকা, আমি এটা এখানে দিয়েছি। আর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টোটাল ইনকাম হয়েছিল একবারে সর্বসাকুল্যে, যে আমাদের ইনকাম বাড়ি ভাড়া, চিকিৎসা ভাড়া সব সহ আমাদের বার্ষিক ইনকাম ছিল 3,56,714 টাকা। জীবনযাত্রা বা অন্যান্য খরচ যে দেখিয়েছি সেটা এত টাকা। আর এত টাকা আমরা দেখিয়েছি যে আমরা যে আর্থিক সম্পদ ক্রয় করে এবং নগদ কিছু টাকা হাতে রেখে যে ব্যয়টা আমরা দেখিয়েছি সেটা এটা। আর বন্ধুরা এই যে সেন্স নিট ওয়েলথ, এটা এবং আপনার যে মানে খরচ করেছেন সেটা, এই দুইটা যোগ করে যেন এত টাকা হয়, অর্থাৎ ডিফারেন্স আপনার এখানে 0 আসতে হবে, তাহলে আপনার হিসাব ঠিক থাকবে। এখন বন্ধুরা সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে আমি ক্লিক করলাম। এখানে যে ইনকামটা দেখাচ্ছে সেটা কিন্তু বন্ধুরা নিট করযোগ্য ইনকাম। এখানেও ওইটাই টোটাল ইনকাম, নিট করযোগ্য ইনকাম। এটা কর অব্যাহতি আমরা পেয়েছি, অর্থাৎ কর মুক্ত ইনকাম আমাদের এটা। নিট করযোগ্য ইনকাম এবং কর মুক্ত ইনকাম এই দুটো যোগ করে আমাদের টোটাল যে ইনকাম সেটার সমান হতে হবে, তাহলে আমাদের ডিফারেন্সটা 0 আসবে। আর বন্ধুরা এখানে আমরা 638 টাকা এটা কর রিয়াত পেয়েছি। আর এটা পেয়েছি আমরা ওই জিপিএফে, যেহেতু আমরা ইনভেস্ট করেছি, অর্থাৎ জিপিএফে আমাদের কর্তন, কল্যাণ তহবিলে কর্তন, এবং ব্যাংকে যে আমাদের 500 টাকার একটা ডিপিএস আছে সেটা বিনিয়োগ করার কারণে এই 638 টাকা আমাদের কর রিয়াত হয়েছে। এখন আমরা সেভ করব, আমি সেভে ক্লিক করলাম। তাহলে আমরা কর দেব কখন? এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরকারি কর্মচারী হিসেবে রিটার্ন দাখিল মূল্যায়ন বর্ষ 2023-24, আর আয় বর্ষ হচ্ছে 2022-23। মোট আয়টাকে 2 ভাগে ভাগ করা হয়, নিট করযোগ্য আয় আর করমুক্ত আয়। নিট করযোগ্য আয় এবং করমুক্ত আয় এই দুটা যোগ করে আমাদের মোট আয় হয়। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যয়, এই ব্যয়টাও আমরা 2 ভাগে মানে ব্যয় করি। একটা হলো জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয়, যেমন এখানে খাওয়া দাওয়া, শিক্ষা, চিকিৎসা, যাতায়াত প্রভৃতি বাবদ খরচ। আর আর্থিক সম্পদ ক্রয় করে আমরা ব্যয় করি, এখানে যে খাট, টিভি, ফ্রিজ প্রভৃতি ক্রয় করে খরচ। আর সঞ্চয় বা বিনিয়োগ, এই সঞ্চয়ের খাত থেকে বা সঞ্চয় বা বিনিয়োগ থেকে কর রিয়াত পাওয়া যায়। পুরুষ কর্মচারী হয় তাহলে যখন তার নিট করযোগ্য ইনকাম 3,50,000 টাকার বেশি হবে তখন কিন্তু তাকে কর দিতে হবে। আর মহিলা হলে 4 লক্ষ টাকার বেশি, আর অন্যান্য সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা আপনারা এখানে দেখতে পাবেন। আর এখানে কথাগুলো বলা আছে, আপনারা একটু পড়ে নেবেন। বন্ধুরা এভাবে আমরা দেখলাম আমাদের
রিটার্ন ভিউটা আমরা দেখলাম যে আমাদের সব ঠিক আছে। তাহলে বন্ধুরা আমরা এখানে এই সেভে ক্লিক করলাম। এই যে প্রসেস টু অনলাইন রিটার্ন, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা দেখবেন যে আপনার সব কিছু ঠিক আছে কিনা আপনারা একবার যাচাই করবেন। তাহলে আপনি সাবমিটে ক্লিক করবেন। বন্ধুরা আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিট রিটার্ন, সাবমিটে ক্লিক করলাম। বন্ধুরা ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন? ইয়েস, আমি সাবমিট করতে চাই, আমি ইয়েসে ক্লিক করলাম। বন্ধুরা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন ডিয়ার বিলাল, কংগ্রেচুলেশনস, ইয়োর রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুল, রেফারেন্স নাম্বার দিয়েছে নাম্বার, এটা হলো অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট, মানে ওয়ান্ট টু ভিউ অর ডাউনলোড অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট। হ্যাঁ, আমি ডাউনলোড করতে চাই। বন্ধুরা দেখেন আমি এটা ডাউনলোডে ক্লিক করার পর যে আয়কর রিটার্ন প্রাপ্তি স্বীকারপত্র বা প্রত্যয়নপত্র, আয়কর রিটার্ন প্রাপ্তি স্বীকারপত্র বা প্রত্যয়নপত্র এটা আমাকে দিয়েছে। এই কর বর্ষ 2023-24, কোন সার্কেলে দিছি সেটা সার্কেল লেখা আছে, কর অঞ্চল লেখা আছে সবই, মানে কত তারিখে দিলাম সেটাও লেখা আছে। এখানে লেখাও আছে বন্ধুরা, সিস্টেম জেনারেটেড ডকুমেন্ট, স্বাক্ষরের প্রয়োজন নেই। এখানে ডাউনলোড লেখা আছে, আমি ডাউনলোড করলাম। এখানে প্রিন্ট, আমি চাইলে প্রিন্টও করতে পারি। বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।